সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধায়, মুক্তিযোদ্ধা 5, অন্যান্য 2। কারফিউর মধ্যেই নজিরবিহীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রায়। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার তাগিদ। টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে 5%, আন্ডার আর্টিকেল 104 সেটাকে 7% নির্ধারণ করে দিয়েছেন। তারা যেন লেখাপড়ায় মনোনিবেশ করে, তারা টেবিলে যায় এবং তারা যেন ভবিষ্যতের নাগরিক হিসেবে, যেটা আদালত আশাবাদ ব্যক্ত করেছেন। রাজধানী জুড়েই তাণ্ডব লীলা, বেরিয়ে আসছে একের পর এক ধ্বংসযজ্ঞ। পুরে ছাই রামপুরায় আনসার ক্যাম্প, ওয়াসা। ভঙ্গুর দাঁড়িয়ে পুলিশ কমিশনারের কার্যালয়। ঢাকার বাইরেও পুরে কঙ্কাল বিভিন্ন স্থাপনা। যার যেটা পাইছে ট্যাঙ্ক ভাঙে টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেছে। কোনো ছাত্র ছিল না, সব এলাকার সন্ত্রাসী ছিল। জামাত শিবির আজানের পরপরই বিএনপির ছাত্র দলের সমস্ত লোকজন ঢুকে এর ভিতরে আগুন ধরায় দেয়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ঢুকে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত, জানালেন 3 মন্ত্রী। নিজেদের বাঁচাতে দায় চাপাচ্ছে বিরোধীদের উপর, দাবি মির্জা ফখরুলের। অনির্দিষ্টকালের জন্য বাড়ল কারফিউ, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। জনমানব শূন্য রাজপথ, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউই। কালো সাধারণ ছুটি। কবে চালু ইন্টারনেট, নেই উত্তর। গ্যাস বিদ্যুতের প্রিপেড মিটার রিচার্জে ভোগান্তি। স্পেশাল রিচার্জের ব্যবস্থা ডিপিডিসির। বিমানের শিডিউল বিপর্যয়ে বিপাকে বিদেশগামীরা। পরিবহন সংকটে রাজধানীর বাজারে পণ্যের ঘাটতি। একদিনের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। কাঁচা মরিচে অস্থিরতা, ঊর্ধ্বমুখী আলু পেঁয়াজও। এবং বাস ট্রেন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে আটকা প্রায় 10,000 পর্যটক। বিমানবন্দরের কাউন্টারে ভিড়, মিলছে না কাঙ্ক্ষিত টিকিট, অতিরিক্ত ভাড়ার অভিযোগ। সরকারি চাকরিতে মেধায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। ন্যায় বিচারের স্বার্থে কারফিউর মধ্যেই নজিরবিহীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন শিক্ষার্থীদের প্রাণ ঝরেছে, যা কাম্য নয়। অবিলম্বে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার পাশাপাশি শিক্ষার পরিবেশ নিশ্চিতে স্ব প্রতিষ্ঠানকে তাগিদ দেন আপিল বিভাগ। 46 দিন আগে দেয়া উচ্চ আদালতের এক রায়ে টালমাটাল গোটা দেশ। কোটা পুনর্বহাল করে দেয়া এ রায়ের কার্যকারিতা স্থগিত করেও মেলেনি সুফল। অনেকটা তড়িঘড়ি করে এগিয়ে আনা হয় আপিল বিভাগের শুনানি। কারফিউয়ের মধ্যেই নজিরবিহীনভাবে রোববার বসে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেছেন, বিশেষ পরিস্থিতিতে বসেছে কোর্ট। বাইরে উদ্বেগ উৎকণ্ঠা থাকায় আদালত ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুনানির শুরুতে হাইকোর্টের রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার যুক্তি, কোটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না আদালত। বাতিল চাওয়া হয় হাইকোর্টের রায়। 2 শিক্ষার্থীর আইনজীবী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ 9 জন আইনজীবী কথা বলেন একই সুরে। কেবল রিটকারী আইনজীবী মুক্তিযোদ্ধা কোটা বহালের পক্ষে মত দেন। জনাকীর্ণ আদালতে প্রায় 2.5 ঘন্টা হয় শ্বাসরুদ্ধকর শুনানি। বেলা 1:30টার দিকে রায় দেন আপিল বিভাগ। রায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিতে মেধায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা 5%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা বরাদ্দ রাখার পক্ষে মত দেয়া হয়। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করতে বলা হয়েছে। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন, নীতিগত বিষয় হওয়ায় কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যৌক্তিক বিবেচনায় সমতার নীতি অনগ্রসর, জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভকরণের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসাবে
ওনারা ঠিক করে দিলেন। অর্থাৎ টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। এদিন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ। অবিলম্বে শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার তাগিদ দেওয়া হয়। সরকারকেও এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে। আদালত আশাবাদ ব্যক্ত করেছেন তারা হবে ভবিষ্যতের সুনাগরিক, তারা হচ্ছে দেশ পরিচালনা করবে। তো জানিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন মঙ্গলবার নাগাদ প্রকাশ হতে পারে গ্যাজেট। বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেন সরকারের 3 মন্ত্রী। বলেন শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ঢুকে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, তাদের দাবি আমরা বাস্তবায়ন করছি শান্তিপূর্ণভাবে। তো আর একটা পক্ষ যারা সন্ত্রাস সহিংসতা করছে, কাজে আপনারা যে কারফিউ বা এই ধরনের যে স্টেপসগুলি গভর্নমেন্ট নিচ্ছে, এইটা কিন্তু নিচ্ছে সন্ত্রাসীদের এগেনস্টে। কাজে সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্র যা করতো আমরা তাই করছি। বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদলের যারা দুষ্কৃতিকারী এবং কট্টর যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, তারা যে কার্যক্রমগুলো করেছে, তাদের সাথে দেশবিরোধী চক্র এবং অনেক ক্ষেত্রে জঙ্গিরাও যুক্ত হয়েছে এবং সেই জঙ্গিরা একটা কারাগার ভেঙে সেখানে জঙ্গিদেরকে মুক্ত করে দিয়ে অস্ত্র পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। এই সমস্ত প্রেক্ষাপটের আলোকে আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত এবং বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। আপিল বিভাগের এই 100%-এর যেই নির্দেশ, সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসংখ্য মঙ্গলবারে নাগাদ হতে পারে। ভবিষ্যতে যদি এটা বাতিল করার প্রয়োজন হয়, সংস্কার করার প্রয়োজন হয়, তাহলে পরে সেটা সরকার করতে পারবে। কেন করতে পারবে? বিকজ এটা একটা নীতি নির্ধারণী ব্যাপার। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানগণের জন্য, তাহলে আমাকে এখানে সন্তানগণের জন্য পর্যন্ত 5% রাখতে হবে। নারী কোটাও থাকবে না, জেলা কোটাও থাকবে না। কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে নারীরাই বলেছেন যে তারা অত্যন্ত ক্ষমতাবান হয়ে গেছেন। সেই পরিপ্রেক্ষিতে নারীরা তো কম্পিট করে আমাদের পুরুষ মানুষদের বিট করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে নাই, আন্দোলনকারীদের দাবি কিন্তু এটা ছিল। এখন আদালত যদি আন্দোলনকারীদের দাবিটা কনসিডার করে থাকে, তাহলে আমার তো কিছু বলার নাই। কোটা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কিছু কুচক্রী মহল এবং বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, সে ধ্বংসাযজ্ঞ চালায়। বিটিভি, মেট্রো রেলের স্টেশন, এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতুর সেতু ভবন, এইসব। তার মানে হচ্ছে বাংলাদেশের যে উন্নয়নের যে সিম্বল, প্রতীকগুলি, সেগুলিকে নষ্ট করাই ছিল তাদের উদ্দেশ্য। সরকার নিজেকে রক্ষায় নাশকতার দায় বিএনপির উপর চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এভার কেয়ারে চিকিৎসাধীন বেগম জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তিনি ভালো আছেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সরকারি বেসরকারি স্থাপনা ও যানবাহনে ধ্বংসযজ্ঞ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। এমন পরিস্থিতিতে রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, জনরোষ থেকে নিজেদের বাঁচাতেই বিএনপির ঘাড়ে নাশকতার দায় চাপাচ্ছে সরকার। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ প্রত্যাহারের আহ্বান জানান তিনি। উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপানোর লক্ষ্যে সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে। এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপরে দায় চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নোংরা খেলা বাদ দিয়ে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি পূরণ করে অবিলম্বে দেশে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করুন। জনগণের যে দাবি উঠেছে তা মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দিন।
গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবের বিষয়ে পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়া ভালো আছেন। ম্যাডামের যে গুজব ছড়ানো হচ্ছে তার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলে বিভ্রান্ত করার জন্য, দলীয় নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য গুজব ছড়াচ্ছে। ম্যাডাম আলহামদুলিল্লাহ তিনি এবারকার হসপিটালে আছেন, চিকিৎসাধীন আছেন, কিন্তু ভালো আছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য দাবি করে জনগণকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। লাগাতারভাবে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেলে বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, মন্ত্রী পরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সরকার প্রধান। রাজধানী জুড়েই তাণ্ডবলীলা, বেরিয়ে আসছে একের পর এক ধ্বংসযজ্ঞ। মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলার মোড় থেকে শনির আখড়া ব্রিজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া যানবাহন। যাত্রাবাড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন তোহা খান তামিম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ রাজধানীর যাত্রাবাড়ির কাজলার মোড় যে বিভিন্ন স্থানে গত কয়েকদিন হামলাকারীরা যে সমস্ত ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই ধ্বংসযজ্ঞ কিন্তু ফুটে উঠেছে। আমরা লক্ষ্য করছি তারা আজকেও মাতোয়াইল, রায়েরবাগ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করে, কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী অর্থাৎ নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয় হামলাকারীরা। এছাড়া আমরা লক্ষ্য করছি যে সহিংসতাকারীরা পিছু হটার আগ মুহূর্তে তারা বিভিন্ন ধরনের যে নাশকতার যে কার্যক্রম, সেই নাশকতা কার্যক্রম চালিয়ে যায়। আমরা লক্ষ্য করছি যে রাস্তার যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার উপড়ে ফেলা হয়েছে, এছাড়া গাছের গুড়ি ফেলা হয়েছে। এই রাস্তাটি অবরোধ করার জন্য এই বাসটি আড়াআড়িভাবে রাখা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে এই বাসটি সম্পূর্ণরূপে পুড়িয়ে দিয়ে হামলাকারীরা এখান থেকে সটকে পড়ে। মেয়র হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। পুরো টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে। আশপাশে যে সমস্ত ল্যাম্পপোস্ট ছিল, সেই ল্যাম্পপোস্টগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া যে বিদ্যুতের খুঁটি ছিল, সেই খুঁটি উপড়ে ফেলে রাস্তার উপরে ফেলে রাখা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনীর টিম, আর্মড পার্সোনাল ক্যারিয়ার অর্থাৎ এপিসি, সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। তো যাত্রাবাড়ি এলাকা থেকে ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পথে পথে নাশকতার ক্ষতচিহ্ন, কোথাও পোড়া গাড়ি, কোথাও ভাঙচুরের ধ্বংসশেষ। রাজধানী ঘুরে সে খবর জানিয়েছেন সহকর্মী আলামিন তুষার। গেল কয়েকদিনের যে আমাদের ইন্টারনেট যে সংযোগ, যারা আসলে ইন্টারনেট প্রোভাইডার রয়েছেন তারা তারগুলো জোড়া লাগানোর কাজ করছেন। এছাড়া রাস্তার যে ডিভাইডারগুলোতে থাকা যে বড় বড় গাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ কয়েক জায়গায় আসলে আমরা পড়ে থাকতে দেখেছি। রাস্তার মধ্যে কি যে অগ্নিসংযোগ হয়েছিল তারও কিন্তু আসলে ছাপ রয়ে গেছে। রাস্তার মধ্যে আমরা ছাই দেখতে পাচ্ছি, এমনকি যে ল্যাম্প পোস্টগুলো সেগুলো পর্যন্ত কিন্তু রাস্তার মধ্যে বা রাস্তার পাশে আসলে সরিয়ে রাখা হয়েছে। বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগ হয়েছিল, তার যে রেশ, শুধু ছাই না ধোঁয়া পর্যন্ত রয়েছে। সেখানে রাস্তার পাশে থাকা যে গাছগুলো রয়েছে সেগুলোও পোড়ানো হয়েছে। পুড়ে যাওয়া যে বিভিন্ন যানবাহনে যে আসলে আগুন দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু আসলে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। রামপুরা টিভি সেন্টার থেকে বাড্ডার দিকে যে রোডটা রয়েছে, সেই রোডের যে সার্বিক পরিস্থিতি সেটা আসলে বলতে গেলে গত 2 দিনের যে ধ্বংসযজ্ঞ সেটার থেকে কিন্তু অনেকাংশেই সেটাকে আসলে ক্লিয়ার করা হয়েছে। ধীরে ধীরে কিন্তু দেখেছি যে সেখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এটা গতকালকে থেকে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এবং আজকে আপনারা দেখেছেন এখানে সামান্য একটু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল, চেষ্টা করেছিল, বাট আমরা তৎপর আছি। বিভিন্ন ধরনের ইটের বা সিমেন্টের যে আসলে বিভিন্ন বড় বড় ব্লক দিয়ে কিন্তু রাস্তাগুলোকে আসলে বন্ধ রাখার যে প্রয়াস, সেগুলো কিন্তু সব জায়গায় সরানো এখনো সম্ভব হয়নি। বেশ কয়েক জায়গায় আসলে সরিয়ে রাখা হয়েছে। যদিও বলাই যায় যে গত 2 দিনের রাস্তার যে আসলে অবস্থা ছিল তার থেকে কিন্তু 50% উপরে অনেকটাই দেখা যাচ্ছে যে ঠিকঠাক মনে হচ্ছে। এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু অনেকাংশেই শিথিল হতে শুরু করেছে। এই ছিল মালিবাগ এলাকা থেকে আমার কাছে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে নাশকতাকারীরা। গুরুত্বপূর্ণ সব জিনিসপত্রের ধ্বংসাবশেষ পড়ে আছে স্টেশনে। বিকেলে স্টেশন দুটি পরিদর্শনে গিয়ে ডিএমটিসিএল এর এমডি জানান, মেট্রো কবে থেকে চলবে তা 7 দিন পর জানা যাবে। এই মুহূর্তে আছি মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে। এই মেট্রো রেল স্টেশনের যে চিত্র যদি দেখাতে চাই, একদমই ধ্বংসযজ্ঞ বলা চলে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে একদম এই যে বুথ ছিল, যে বুথের গ্লাসগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, এখানে হামলা চালিয়েছে এবং আমরা এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেখতে পেয়েছি সবগুলো একদমই ভেঙে চুরমার করে দিয়েছে। গত কয়েকদিন ধরে যে নাশকতা আসলে রাজধানী জুড়ে চলছে, সেই নাশকতা থেকে মুক্তি পায়নি রাজধানীবাসীর স্বস্তির যেই বাহন মেট্রো রেল, সেই মেট্রো রেলের এই কাজীপাড়া স্টেশন। মেট্রো রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই স্টেশনের যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠতে, অর্থাৎ এটি সংস্কার করতে প্রায় 1 বছরের মতো সময় লাগবে। কনকোর্স লেভেলের কোনো কিছু অবশিষ্ট নাই, সব কিছুই ভাঙচুর করা হয়েছে। এখন এই প্রেক্ষাপটে আমরা একটা টিম গঠন করেছি। আমরা তাদেরকে একটা 10 কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি। এই 10 কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতির আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে। 6-7 দিন পরে আমরা আপনাকে বলতে পারবো যে মেট্রো ট্রেনের যে অপারেশন সেটা কিভাবে চলবে, কিভাবে চালানো যাবে। এই মুহূর্তে আছি মেট্রো রেলের মিরপুর 10 স্টেশনে। এই স্টেশনেও টিকিট বিক্রয় মেশিনের যে হামলা হয়েছে, যেই মনিটরটি আসলে ছিল, সেই মনিটরটির কিছুই আসলে অবশিষ্ট নেই। এখানকার কন্ট্রোল রুম এবং ইলেকট্রিক যেসব যন্ত্রপাতি আছে সব যন্ত্রপাতি একবারে একদমই ধ্বংস করে ফেলেছে। মনিটরিংয়ের জন্য যেসব সিসি ক্যামেরা, প্রদর্শনী মনিটর ছিল সেসবও আসলে একদমই ভেঙে ফেলা হয়েছে। প্রবেশ মুখের যে গেটগুলো, অটো কন্ট্রোল যে গেটগুলো, সেই গেটগুলো আসলে একদমই অকার্যকর করে দেওয়া হয়েছে। মিরপুর 10 স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নাশকতাকারীদের দেয়া আগুনে ধ্বংসস্তূপ মিরপুর 10 নম্বরে উত্তর সিটি কর্পোরেশনের ট্রাক ডিপো। পুড়িয়ে দেওয়া হয় বর্জ্য পরিবহনের 29টি ট্রাক, ভাঙচুর করা হয় আরও 17টি গাড়িতে। বিস্তারিত জানিয়েছেন নিবিড় সাহা। দেখে মনে হতে পারে যে যুদ্ধে ধ্বংসপ্রায় কোনো নগরীতে হয়তোবা আমি দাঁড়িয়ে আছি, আসলে তেমনটা না। আমি দাঁড়িয়ে আছি মিরপুর 10 নম্বরের, রাজধানীর মিরপুর 10 নম্বরের যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে যানবাহনের ডিপো ছিল সেটিতে গত পরশু এই ডিপোতে নাশকতাকারীরা, হামলাকারীরা কিন্তু হামলা চালায় এবং আমার যে সেই ক্ষতচিহ্ন দিন যাওয়ার সাথে সাথে কিন্তু স্পষ্ট হচ্ছে। খুব সহজেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে এই পুরো ডিপোটির কি অবস্থা, যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা। আমি যদি পুরো চিত্রটি একটু তুলে ধরি, যে আসলে এই ডিপোতে মোট 29টি ট্রাক, যেগুলো রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ব্যবহার করত বিভিন্ন জায়গা থেকে ময়লা পরিবহনের কাজে, যে বর্জ্য ডাস্টবিন থেকে অন্য কোথাও সরিয়ে নিতে, বিভিন্ন এলাকা থেকে সব ময়লা এবং বর্জ্য সরিয়ে নিতে কিন্তু এই একসময় এই ট্রাকগুলো ব্যবহার করত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সেগুলোই কিন্তু এখানে রাখা হয়েছিল। এবং গত পরশু সন্ধ্যায় কিন্তু নাশকতাকারীরা এখানে হামলা চালায় এবং দেয়াল টপকে, আমি যতটুকু কথা বলে জানতে পেরেছি তাদের সাথে, দেয়াল টপকে নাশকতাকারীরা ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়ে কিন্তু যানবাহন এখানে কিন্তু টোটালি পুড়িয়ে দেওয়া হয়েছে। 17টি যানবাহন এখানে ভাঙচুর করা হয়েছে, যেগুলোকে পরবর্তীতে যেন আবারও এখানে হামলা হলে সেগুলোতে আগুন না লাগতে পারে সেজন্য সেগুলোকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও তাণ্ডব লীলা চালিয়েছে নাশকতাকারীরা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স, যানবাহন, গার্মেন্টস সহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। পুড়ে কঙ্কাল হয়ে আছে বিলাসবহুল বাস। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় শীতল পরিবহনের ডিপোতে পার্ক করে রাখা 26টি এসি বাস পুড়িয়ে দেয় নাশকতাকারীরা। ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পায়নি আঞ্চলিক পাসপোর্ট অফিসও। সার্ভার সহ পুড়িয়ে দেওয়া হয় 8000 পাসপোর্ট, গুরুত্বপূর্ণ নথি।
মানুষের জানমালের নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করেন ছাড় পায়নি তারাও। ভাঙচুর চালানো হয় জেলা পিবিআই কার্যালয়ে, পুড়িয়ে দেওয়া হয় 3টি গাড়ি ও পুলিশ বক্স। এসবি কম্পোজিট নামে রফতানিমুখী একটি পোশাক কারখানার 6 তলা ভবনে ভাঙচুর ও মালামাল পুড়িয়ে দেওয়া হয়। হামলা চালানো হয় সিটি কর্পোরেশন কার্যালয়েও, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। এদিকে মাদারীপুরেও চালানো হয় ধ্বংসলীলা। পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নাশকতাকারীরা। কঙ্কাল হয়ে আছে অডিটোরিয়ামের চেয়ার। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি পৌর কর্তৃপক্ষের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে, তেল আবিবে ড্রোন হামলার জেরে ইয়েমেনে হাউথিদের অবস্থান লক্ষ্য করে প্রথমবার ইসরায়েলের হামলা। জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, পাল্টা জবাবের হুঁশিয়ারি গোষ্ঠীটির। আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপের বস, না কিনলে লস। দেখছেন রাতের সময়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিএনপি জামায়াত সরকার হটানোর জন্য ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা দিবালোকের মতো স্পষ্ট, এমন মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করছে দুষ্কৃতিকারীরা। দুপুরে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। বিএনপি জামাত চক্র এই দেশ বিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে, যা দিবালুকের মতো স্পষ্ট। যারা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে নিয়ে আসতে আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের যানবাহনের নিরাপত্তার হুমকি সৃষ্টি এবং সরকারি স্থাপনা ধ্বংসের মতো ঘৃণ্য কর্মকাণ্ড অব্যাহত রাখলে পুলিশ আইনের কঠোর ও সর্বোচ্চ প্রয়োগে বাধ্য হবে, যার দায়িত্ব বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতাদেরই বহন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়ে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিএনপি জামায়াত। লন্ডন থেকে পাওয়া প্রেসক্রিপশনে জ্বালাও পোড়াও ভাঙচুর সবই করেছিল দুর্বৃত্তরা। আটকের পর যুবদলের সাবেক নেতা সুলতান সালাউদ্দিন টুকু এবং জামায়াত নেতা গোলাম পারওয়ারকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। নির্দেশ তো তারা লন্ডন থেকে এসে তারা বলেছে, তারা যদি এই কাজগুলি না করে, পুলিশের ওপরে হামলা না চালায়, তারা যদি পেট্রোল বোমা দিয়ে তারা যদি থানা না পোড়ায়, তাহলে তারা যদি এই পুলিশের মনোবল না ভাঙে, তাহলে তাদের আন্দোলনটা যদি সাকসেস না হয়, তাহলে তাদের ছড়িয়ে ফিরে যেন চলে যায়, এই ধরনের নির্দেশ তাদেরকে প্রদান করে। যার কারণে তারা তাদের ছাত্রদল, যুবদল, সমাজ শিবির সকল একত্রিত হয়ে তারা বিভিন্ন জায়গাগুলিতে সংঘবদ্ধভাবে তারা দুর্বৃত্তায়ন চালিয়েছে, এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে হামলা চালিয়েছে। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি, এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। আজ পার্টিতে যাব, তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি। বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তোমার দরকার ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে। এখন স্বাস্থ্যোজ্জ্বল চুলে হাসো প্রাণ খুলে। খাবি বল? আরে বস। কি করছো তোমরা? মা তো রোজই রান্না করে, আজকে একটু গল্প করুক। আমাদের জন্য নো টেস্টিং সল্ট। দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। প্রতিদিন আজ
আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। কি খাবি বল? আরে বস। কি করছো তোমরা? মা তো রোজই রান্না করে, আজকে একটু গল্প করুক। আমাদের জন্য নো টেস্টিং সল্ট। দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। শারীরিক মানসিক ভাবে একদম ভেঙে পড়ছে। দেখ কি ড্যাম্প কত টক্সিক। তাহলে আপনার মতো অনেকেই ড্যাম্পের সাথে টক্সিক রিলেশনে ভুগছেন, যে কারণে হতে পারে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। তাই আর নয়, ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। দুর্বার এগিয়ে যাওয়ার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। উজ্জ্বলতার উপহার মাত্র 60 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি মাত্র 60 টাকায়। দেখছেন রাতের সময়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞের চিত্র বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি মিশন প্রতিনিধিদেরকে গত কয়েকদিনের রাষ্ট্রীয় স্থাপনায় চলা তাণ্ডবলীলার ভিডিও চিত্র দেখানো হয়। খুব শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে কূটনীতিকদের আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে নাশকতাকারীরা। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় যার স্পষ্ট ধারণা ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের। এরই মধ্যে কূটনৈতিক মহল থেকে উদ্বেগ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। রোববার বিকেলে গত কয়েকদিনের ঘটনার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরতে ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের গত কয়েকদিনের রাষ্ট্রীয় স্থাপনায় চালানো তাণ্ডব লীলার ভিডিও চিত্র দেখানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামায়াত সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। Proved enough to stop the spread of violence since the anti-liberation, anti-state and religious extremist elements, including Shibir, led by BNP Jamaat, took over the movement from the innocent students and restored to their old tactic of killing, arson and vandalism.
গত কয়েকদিনে ইন্টারনেট বন্ধ ও সড়কে চলাচল বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মানুষের প্রাণ রক্ষায় দ্রুত পদক্ষেপ নিয়ে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সুষ্ঠু বিচারের তদন্ত কমিটি করেছে। The government quickly moved to protect lives and properties. It also immediately formed a judicial inquiry committee led by an honorable judge of the High Court to investigate the violence and unfortunate deaths. নির্বাহী বিভাগ নয়, আদালতের রায়ের উপর ভিত্তি করে কোটা সংস্কার আন্দোলনের শুরু হয় বলেও স্পষ্ট করেন তিনি। বিষয়টি অভ্যন্তরীণ উল্লেখ করে দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও বিদেশিদের আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তান নাটকের শেষ নেই। শ্রীলঙ্কায় আইসিসি সভার 2 দিন পেরোলেও ভেন্যু জটিলতার সমাধান করতে পারেনি দুই বোর্ড। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। কারফিউর দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বেড়েছে সেনাবাহিনীর টহল। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে র্যাব এবং পুলিশ সদস্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে মানুষের আনাগোনা একেবারেই কম। বন্ধ রাখা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও। এবং আশপাশ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং বিভিন্ন পয়েন্ট, জিন্দাবাজার, বন্দরবাজার কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের তেমুখী, টিলাগড় পয়েন্ট, প্রত্যেকটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ রোডে যান চলাচল বন্ধ রয়েছে। পর্যটন খাতে শত কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন এই খাতের সাথে সংশ্লিষ্টরা। এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। এখন আমি চলে যাচ্ছি রাজশাহীর খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকিত। রোববার সকাল থেকে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর পাশাপাশি র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রংপুরে সহকর্মী আব্দুর রশিদ জীবনের কাছে। রংপুর মহানগরী সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সব এলাকায় কিন্তু গতকালকের থেকে প্রশাসনের যে নজরদারি সেটি কিন্তু বেড়েছে এবং বিশেষ করে বিজিবির টহল, র্যাবের টহল, পুলিশের টহল সহ চেকপোস্টগুলো কিন্তু গতকালকের থেকে আরো কড়াকড়ি করা হচ্ছে। প্রতিটি মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। নগরীতে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু একেবারে সীমিত আকারে আমরা দেখেছি। নগরীর চেকপোস্ট, কাচারি বাজার, মেডিকেল মোড়, মডার্ন মোড় সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু ঘুরেছে। কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খোঁজ খবর পাইনি। চলমান কারফিউর দ্বিতীয় দিনেও নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে খুলনা নগরীকে। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে যেসব মানুষ জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবং উপযুক্ত কারণ দেখিয়ে কিন্তু তাদেরকে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। দূরপাল্লার এবং অভ্যন্তরীণ যেসব বাস ছিল, গণপরিবহন, সেই কোনো গণপরিবহন ছেড়ে যায়নি। একই সাথে রেল ও নৌ চলাচলও বন্ধ রয়েছে। খুলনা থেকে কারফিউর দ্বিতীয় দিনের যে চিত্র আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব। সকাল থেকেই বরিশালে আজ কখনো মুষলধারায় কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে প্রধান শহরে দেখা না গেলেও অলিতে গলিতে কিছু রিক্সা, অটো দেখা গেছে। যারা নিতান্তই প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদের আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে। বরিশালের পুলিশ কমিশনার জিহাদুল কবির জানিয়েছেন, কারফিউ চলাকালীন সময়ে গতকাল এবং আজকে বরিশালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা নেই। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ, দূরপাল্লার সব ধরনের বাস চলাচল, লঞ্চ চলাচল। বরিশাল থেকে দুপুর পর্যন্ত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে।